দেউলপাড়া বুধারীনাথ বিদ্যানিকেতনের দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ তোমাদের আমি পড়াবো সমাসের শ্রেণীবিভাগ ও দ্বন্দ্ব সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা। সমাসের শ্রেণীবিভাগটা খুব ভালো করে বুঝে নাও তোমরা। সমাসকে প্রধানত আমি দুটো ভাগে ভাগ করছি, প্রধান সমাস, অপ্রধান সমাস। প্রধান সমাসের মধ্যে কি কি পড়ছে? ছটা সমাস পড়ছে: দ্বন্দ্ব সমাস, কর্মদ্বারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। আর অপ্রধান সমাসে আছে নিত্য সমাস, অলোপ সমাস, বাক্যাশ্রয়ী সমাস। প্রধান সমাস যে ছটা সমাস, এই সমাসগুলোই পরপর ধরে আলোচনা করব। এই যে ছটা সমাস, এই ছটা সমাসকে প্রথমেই আমি চারটে গ্রুপে ফেলে দেব, অর্থাৎ চারটে দলে আমি ভাগ করে নেব। কিসের ভিত্তিতে ভাগ করব? পূর্বপদ এবং পরপদ। তোমরা আগেই পড়েছো, আগের দিনে আমি আলোচনা করেছি। পূর্বপদ এবং পরপদ এই দুই পদের প্রাধান্যের ভিত্তিতে এই চারটে দলে ভাগ করব। কিরকম? প্রথমেই করেছি, দেখো, ক, পূর্বপদ ও পরপদ উভয় পদের সমান প্রাধান্য। অর্থাৎ সমাসবদ্ধ পদটাকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো পূর্বপদ পরপদ এই দুটো পদ এক পদে পরিণত হওয়ার পরে কোন পদের প্রাধান্য থাকছে সেটা ভালো করে আমাদের বুঝে নিতে হবে। সমাস নির্ণয়ের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো পূর্বপদ ও পরপদ উভয় পদের সমান প্রাধান্য, এই দলে একটা সমাস পড়ছে, সেটা হলো দ্বন্দ্ব সমাস। উদাহরণটা লক্ষ্য করো, পিতা ও পুত্র সমান পিতা পুত্র। এই যে পিতা পুত্র সমাসবদ্ধ পদটা তৈরি হয়েছে, এর অর্থটা ভাবার চেষ্টা করো। কাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, পিতাকে না পুত্রকে? ভালো করে ভেবে দেখো, না, কাউকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে না, অর্থাৎ কাউকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে না। পিতা পুত্র দুজনকে সমান প্রাধান্যই দেওয়া হয়েছে এখানে, কারণ পিতাকেও বোঝাচ্ছে, পুত্রকেও বোঝাচ্ছে। সুতরাং এই যে দ্বন্দ্ব সমাস, এর বৈশিষ্ট্যই দেখো, পূর্বপদ ও পরপদ উভয় পদের সমান প্রাধান্য থাকে। তারপরে দেখো খ, পূর্বপদ ও পরপদ কোনো পদেরই প্রাধান্য নেই, অন্য পদের প্রাধান্য। মানে প্রথম যেটা বললাম তার ঠিক উল্টোটা, কোনো পদের প্রাধান্য নেই, অন্য পদের প্রাধান্য। এই দলেও একটা সমাস পড়ে, বহুব্রীহি সমাস। উদাহরণটা লক্ষ্য করো, বিনা পানিতে যার সমান বিনা পানি। বিনা পানি সমাসবদ্ধ পদটা লক্ষ্য করো এবং সমসমান পদ দুটো অর্থ দেখো। বিনা, বিনা হলো বাদ্যযন্ত্র বিশেষ, আর পানি, পানি শব্দের অর্থ হলো হাত। কিন্তু সমাসবদ্ধ হওয়ার পরে দেখা যাচ্ছে পূর্বপদের অর্থ প্রাধান্য নেই, পূর্বপদের অর্থও নেই, পরপদের অর্থও নেই, অর্থাৎ বিনাকেও বোঝাচ্ছে না, পানিকেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে সরস্বতীকে, অর্থাৎ অন্য পদের অর্থ প্রদান হয়ে যাচ্ছে। তারপরে গ, পূর্বপদের প্রাধান্য, অব্যয়ীভাব সমাস। এখানেও একটা সমাসই পড়ে, অব্যয়ীভাব সমাস। উদাহরণ, মিলের অভাব সমান গরমিল। গরমিল মিলের অভাব, এখানে কিন্তু অভাবের অর্থটাই প্রধান। অভাবের অর্থটা কোন শব্দের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে? গড়। গড় এটা হলো একটা উপসর্গ, এই উপসর্গের মধ্য দিয়েই এটা এর অর্থটা প্রাধান্য পাচ্ছে। তাহলে গরমিল এখানে অভাব অর্থটাই প্রধান, অর্থাৎ পূর্বপদের অর্থ প্রধান। আরেকটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারি তোমাদের, যেমন ধরো দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, এখানে দুটো শব্দ মিলে শব্দটা তৈরি হয়েছে দূর। দূর আর ভিক্ষ। দূর এটা একটা উপসর্গ, এটা হলো তোমার যে আমাদের যে উপসর্গগুলো আগে যে পড়েছো, যে উপসর্গ, ওটা দূর হলো একটা উপসর্গ, এবং দূর এর অর্থটাই হলো অভাব অর্থে, অর্থাৎ এখানেও পূর্বপদের অর্থটাই প্রধান হচ্ছে। এরপরে দেখো শেষ গ্রুপ, যেটা চারটে গ্রুপের কথা বলেছিলাম, এই ঘ, পরপদের অর্থ প্রাধান্য। পরপদের অর্থ প্রাধান্য,
তাহলে 3টে গ্রুপে একটা একটা সমাস পড়ে গেছে, 6টার মধ্যে বাকি রইল 3টে। তাহলে এই শেষ গ্রুপে 3টেই এসে যাবে। কি কি? তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস। তৎপুরুষ সমাসের উদাহরণটা দেখো, রথকে দেখা সমান রথ দেখা। এখানেও পরপদের অর্থ যে প্রধান হচ্ছে এটা একটু বুঝে নাও। রথ দেখা, দেখার অর্থই প্রধান, রথ ছাড়া অন্য কিছু হতে পারত। দ্বিগু সমাসের ক্ষেত্রে যে উদাহরণটা দেখো, শত অব্দের সমাহার সমান শতাব্দী। অব্দ মানে হলো বৎসর, শত অব্দ, শত না হয়ে সংখ্যাটা অন্য কিছু হতে পারত, কিন্তু অব্দ বছরের অর্থটাই ওখানে প্রধান, অর্থাৎ পরপদের অর্থ প্রধান। কর্মধারয় সমাসের উদাহরণটা দেখো, নীল যে উৎপল সমান নীলোৎপল, নীল যে উৎপল সমান নীলোৎপল। এখানেও দেখো উৎপলের অর্থে প্রধান। উৎপল মানে কি? উৎপল মানে পদ্ম, সেটা নীল হয়ে অন্য কিছু হতে পারত, সেটা বড় কথা নয়। তাহলে এখানেও পরপদের অর্থ প্রধান। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, 3টেরই এটা হলো কমন বৈশিষ্ট্য, পরপদের অর্থ প্রধান, কিন্তু এর মধ্যে একটা সূক্ষ্ম প্রভেদ আছে, না হলে আলাদা নাম হলো কেন? তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস কেন? তৎপুরুষ সমাসের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, ব্যাসবাক্যের পূর্বপদে বিভক্তি আছে, রথ কে দেখা, কে বিভক্তি আছে, বিভক্তি বা অনুসর্গ থাকতে পারে। অন্য একটা যদি আমি উদাহরণ দিই, গুণ দ্বারা মুগ্ধ সমান গুণমুগ্ধ, সেখানে দ্বারা অনুসর্গ আছে এবং সমাসবদ্ধ পদে সেটা লুপ্ত হয়ে গেছে এবং পরপদের অর্থ প্রদান হয়েছে, এটা তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য। দ্বিগু সমাসের ক্ষেত্রে কি হলো? দ্বিগু সমাসেও তাই পরপদের অর্থ প্রধান এ তো আছেই, কিন্তু পূর্বপদে একটা সংখ্যাবাচক শব্দ আছে, এটা দ্বিগু সমাসের বৈশিষ্ট্য। যখন সংজ্ঞা তৈরি করবে তখন এটা সংজ্ঞা, এই বৈশিষ্ট্যগুলোকে দিয়ে সংজ্ঞাটা তৈরি করে নিতে পারবে তোমরা। কর্মধারয় সমাসের ক্ষেত্রে কি হচ্ছে? কর্মধারয় সমাসে বিশেষ্য এবং বিশেষণ দুই পদের মধ্যে সমাসটা হয় এবং পরপদের অর্থ প্রধান থাকে। দুটি বিশেষ্য হতে পারে বা দুটো বিশেষণ হতে পারে বা একটা বিশেষ্য একটা বিশেষণ হতে পারে, কিন্তু পরপদের অর্থ প্রদান হতে হবে। এইটি হলো 4টে আমি গ্রুপে এটাকে ভাগ করে দিলাম। যখন তোমরা সমাস নির্ণয় করবে, একটা সমাসবদ্ধ পদ পাওয়ার পরেই তোমরা সেটার অর্থ ভাবার চেষ্টা করবে এবং ব্যাসবাক্যটা মাথায় আনার চেষ্টা করবে এবং সঙ্গে সঙ্গে দেখবে যে 4টে গ্রুপের মধ্যে একটা গ্রুপে তোমার ওটাকে ফেলে দেওয়ার তোমরা চেষ্টা করবে। তারপরে আর তার মধ্যে আরো সূক্ষ্ম ভাগ দেখে সমাজটাকে নির্ণয় করবে। সমাজ নির্ণয়ের ক্ষেত্রে বিরাট একটা সুবিধা হবে যদি খুব ভালো করে বিষয়টাকে তোমরা বুঝে নিতে পারো। এরপরে আমি দ্বন্দ্ব সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনাটা করব। দ্বন্দ্ব সমাস প্রথম গ্রুপে ফেলেছিলাম, দ্বন্দ্ব সমাস, ওখানে বৈশিষ্ট্যটা আমরা পেয়ে গেছি, পূর্বপদ ও পরপদ উভয় পদের সমান প্রাধান্য, এটা পেয়ে গেছি আমরা। এখানে সংজ্ঞাটা, তাহলে আমি সংজ্ঞাটা লিখিনি, কিন্তু সংজ্ঞাটা তোমরা নিজেরাই তৈরি করে নাও, নিজেরাই একটু ভেবে দেখো। ওই বৈশিষ্ট্যটার কথা বললেই দ্বন্দ্ব সমাসের সংজ্ঞাটা তৈরি হয়ে যাবে। কি বলবে? যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের সমান প্রাধান্য বজায় থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। হয়ে গেল। এবার দ্বন্দ্ব সমাসেরও অনেকগুলো ভাগ রয়েছে, সেই দ্বন্দ্ব সমাসের ভাগগুলো তোমরা ভালো করে বুঝে নেবে। আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি দেখো, এবং পাশে ভাগগুলো আমি উল্লেখ করেছি। 1 নম্বর বললাম মাথা ও মুন্ডু সমান মাথা মুন্ডু, সমার্থক দ্বন্দ্ব। হ্যাঁ, এর আগে আরেকটা কথা বলে দিই, এই যে ব্যাস বাক্যটা করলাম দেখো, মাথা ও মুন্ডু সমান মাথা মুন্ডু, এইরকম ব্যাস বাক্য কেন করলাম? হ্যাঁ, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ওই সংযোজক অব্যয় দিয়ে ব্যাস বাক্যটা তোমাদের করতে হবে। সংযোজক অব্যয় কি? ও, এবং, আর, এগুলো। এবং বসাতে পারো, আর বসাতে পারো, কিচ্ছু অসুবিধা নেই। মাথা আর মুন্ডু মাথা মুন্ডু তাও বলতে পারো, মাথা এবং মুন্ডু মাথা মুন্ডু তাও বলতে পারো। আমরা সাধারণত ওটাই ব্যবহার করি, ওই ব্যবহার করবে। মাথা ও মুন্ডু সমান মাথা মুন্ডু। এখানে সমার্থক দ্বন্দ্ব নাম হলো কেন? সমার্থক মানে কি? সম অর্থ, সমান অর্থ বিশিষ্ট, সমান অর্থ। হ্যাঁ, সমাসবদ্ধ পদটা লক্ষ্য করো, মাথা মুন্ডু, এই যে পূর্বপদ পরপদ দুটোরই মানেটা একই, মাথা মানেও যা মুন্ডু মানেও তাই, সেই জন্য নামকরণ হয়েছে এরকম সমার্থক দ্বন্দ্ব। দিন ও রাত, দিন রাত, তারপর একটা, এটাকে বলা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। কেন বিপরীতার্থক? কারণ দিনের বিপরীত হলো রাত। গ্রহ নক্ষত্র, গ্রহ নক্ষত্র দুটোই বিশেষ্য পদ, বিশেষ্য পদের দ্বন্দ্ব, এরকম নামকরণ। ছোট বড়, ছোট বড় বিশেষণ পদের দ্বন্দ্ব,
দুটি বিশেষণ পদ। তোমরা তো বলতে পারো কেন স্যার এটা তো বিপরীতার্থক। হ্যাঁ, বিপরীতার্থক কেউ যদি বলো আমি তো বলবো ওটা ভুল নয়, কারণ ওটাও ঠিক, কারণ বিপরীত ছোট বড়, ছোটর বিপরীত বড়, এটা বললেও হবে। এইভাবে ভাগগুলো তৈরি হয়েছে। তারপরে দেখো যে ও সে সমান যে সে, দুটি হলো সর্বনাম পদ, তাহলে এর নামকরণ করা হচ্ছে সর্বনাম পদের দ্বন্দ্ব। ওঠাও বসা সমান ওঠা বসা, দুটোই ক্রিয়াপদ, এর নাম হলো ক্রিয়াপদের দ্বন্দ্ব। আমি তুমি ও সে সমান আমরা, এটা একশেষ দ্বন্দ্ব, এটা একটু বুঝে নাও। একশেষ দ্বন্দ্ব, এখানে দেখো তিনটে পদ একত্রিত হয়ে সমাসবদ্ধ পদটা তৈরি করেছে আমরা, এবং এই তিনটে পদের মধ্যে প্রথম যেটা, এটার বহুবচন করে সমাসবদ্ধ পদটা তৈরি হয়েছে, একটাই অবশিষ্ট এখানে থাকছে, সেজন্য এটা হলো একশেষ দ্বন্দ্ব। তারপরেরটা দেখো 8 নম্বর যেটা, সেটা হলো বনে ও জঙ্গলে সমান বনে জঙ্গলে। এটাকে বলা হচ্ছে অলোপ দ্বন্দ্ব বা অলুক দ্বন্দ্ব, দুটি বলা যায়, অলোপও বলে অলুকও বলে, যেটা কিছু বলতে পারো। অলোপ কেন বা অলুক কেন? আসলে সমাস, এখানে সমসমান পদে যে বিভক্তি আছে, দেখো বনে এখানে একটা এই বিভক্তি আছে, জঙ্গলে এই বিভক্তি আছে, সমাসবদ্ধ হওয়ার পরে দুটো বিভক্তিই থেকে গেছে, বনে জঙ্গলে। সাধারণত কি হয় সমাসের ক্ষেত্রে, সমসমান পদে বিভক্তি সমাসবদ্ধ পদে লুপ্ত হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়ে থাকে, কিন্তু কখনো কখনো সমাসবদ্ধ পদে বিভক্তি থেকে যায়। যেখানেই বিভক্তি থেকে যায় সেখানে সেই সমাসের নাম হয়ে যায় অলোপ। যদি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে এটা হয়ে থাকে তাহলে অলোপ দ্বন্দ্ব, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে যদি হয়ে থাকে অলোপ তৎপুরুষ, আর যদি তোমার বহুব্রীহি সমাসের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে অলোপ বহুব্রীহি। এইভাবে নামকরণগুলো করা হয়েছে। এই হলো সমাস সম্পর্কে আজকে তোমাদের আলোচনা। এই আলোচনাটা খুব ভালো করে তোমরা বুঝে নেবে। খুব ভালো করে বুঝে নেওয়ার পরে সূক্ষ্ম অনেক যে সমস্ত ভাগগুলো আছে এগুলো যদি খুব ভালো করে পরিষ্কার করে তা স্পষ্ট করে নিতে পারো, তাহলে তোমাদের এমসিকিউ উত্তর দেওয়ার ক্ষেত্রে বা এসিকিউ শর্ট টাইপ যে কোশ্চেনগুলো হয় সেগুলো উত্তর দেওয়ার ক্ষেত্রে বিরাট একটা সুবিধে পাবে। সুতরাং আমি ভালো করে বোঝালাম, এবং পরে তোমরা টেক্সট বই দেখে আরও ভালো করে বোঝার চেষ্টা করবে, এবং কোনো যদি প্রশ্ন থাকে আমাকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে, বিষয়টা আমি আরও স্পষ্ট করে বুঝিয়ে দেবো। আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।